ঘরে তো আমরা মোটে দুজন, এক মুষ্টিতে আমাদের হয়ে যায়। আচ্ছা বাবা মায়েদের ঘরে কজন আছে? চারজন, ছেলে মেয়ে, আপনারা দুজন, আর কারো ঘরে আরো দুজন বাড়বে, মায়েরা বাবারা, তাই তো? আমরা পরিবারের সবাইকে গুনি, পরিবারের মালিক কিন্তু গোনা থেকে বাদ রয়ে যায়। একজন বাড়বে তো আরো, তাকে তো ফ্যামিলি মেম্বার ভাবি না, তো গুনবো কি করে? তাকে তো বাস একটা পাথর ভেবে ফেলে রেখেছি ছাদের চিলে কোটা ঘরে, সারাদিন পড়ে থাকে, একবার উঠবো দুটো নকুন দানা, তারপর সারাদিন পড়ে আছে। মেঘারি বলছে আমরা তো দুজন, সে তো ঘরে একা, আরেকজন গোবিন্দ, আগে সে মালিক, আমি তার দাস। আমার মালিক যদি এক মুষ্টি ভিক্ষায় খুশি হয়ে যায়, বেশি আমি করব কেন? আমি তো ক্ষীর ছানা সর নবনী নিয়ে ফিরতে পারি না, আমি এক মুষ্টি ভিক্ষা নিয়ে ফিরি। ওই এক মুষ্টি ভিক্ষা করে আমি কখন ফিরব? আমার গিরিধারী আমার পথে বসে থাকে। আপনি বাণিজ্যে গেলে অনেক অর্থ নিয়ে ফেরেন, আপনার পথে কজন বসে থাকে? আমি এক মুষ্টি ভিক্ষা করে ফিরি, জগতের মালিক আমার পথে বসে থাকে। এত ভাগ্য কার হয় বাবা? হয়তো আমি আপনার অর্থ নিলে আপনার মতো জমিদারি বাড়ি হবে আমার, কিন্তু বাবু জমিদারি বাড়ি আপনার মতো চাইলে শহরে আরো অনেক পাওয়া যাবে, কিন্তু আমার ভাঙা ঘরে যে গিরিধারী আছে তা তো সব জমিদারের ঘরে থাকে। আমিও তো ধনী, তুমি যদি জাগতিক জগতের ধনী ধনী হও, আমি তো আমার কৃষ্ণ ধনী ধনী হয়েছি বাবা, আমি তো ভিখারি। সবার ঘরে বড় মন্দির হতে পারে, সব মন্দিরে ভগবান। যদি তোমার হৃদয়ে ভক্তির মন্দির না থাকে, বড় মন্দিরে কি ভগবানকে রাখা যায়? গিরিধারী গিরিধারী আমার গিরিধারী বললো, আমি যখন নিয়ে চলে যাচ্ছিলাম আনন্দের সঙ্গে তো যাচ্ছিলাম, হঠাৎ কাছ থেকে আমার গিরিধারী আমাকে ডেকে বলল, রে শেষে কিনা তুইও লালার মতো ধনী হতে চাস? তুই কি জানিস না আমি সব সইতে পারি, অহংকার আর ভক্তের চোখে চলে সইতে পারি। যার ঘরে বিপুল অর্থ থাকে তার ঘরে তো অহংকার থাকে, আর যার ঘরে অহংকার থাকে আমি তো তার ঘরে থাকি না। তুই যদি লালার অর্থ নিয়ে লালার মতো অহংকারী হয়ে যাস, আমি তো তোর ঘরে থাকতে পারবো না রে ভিখারি। আমি ভালো আছি, তোর ভিক্ষা করা অন্যে আমি ভালো আছি। ওরে তোর এই পর্ণ কুটিরে এই ভিক্ষা করা অন্যে যদি আমি ভালো থাকি, তাহলে তুই কি ভালো থাকতে পারবি না? ফিরে আয়, ফেলে দে, ফেলে দে লালার অর্থ। এই পর্ণ কুটিরে ভিক্ষার অন্যে আমরা দুজন বড় সুখে আছি। নিতাই তুমি বলো বাবু, মানলাম তোমার অর্থ নিয়ে আমি ধনী হয়ে গেলাম, তোমার তো স্ত্রী পুত্র পরিজন দাস দাসী অনেকে আছে, আমার তো কেউ নেই। আমি ধনী হওয়ার পরে যদি আমার গিরিধারী আমাকে ছেড়ে চলে যায়, বলো না বড় বাড়ি নিয়ে কি করব? সেই বাড়িতে যদি কেউ না রয়, ছোট ঘরে পাঁচজন থাকলে আনন্দে থাকা যায়, বড় প্রাসাদ করে যদি তুমি একা থাকো সুখ পাবে? চাই না। ওই গিরিধারীকে হারিয়ে ফেলার ভয়ে আমি অর্থ
কতটা ফেলে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবু। বাবু, সব ভিখারি ধন চাইতে আসে না। এ জগতে এমনও কিছু ভিখারি আছে যারা কৃষ্ণকে পাওয়ার জন্য ভিখারি হয়, যারা ধন চায় না, যারা গোবিন্দ সেবার জন্য এক মুষ্টি ভিক্ষা চায়। আমি সেই ভিখারির মধ্যে একজন গো বাবু, বিশ্বাস করো। আমি ধনে ভিখারি নই গো বাবু, আমি ধনের ভিখারি আমি ধনে ভিখারি নই গো বাবু, আমি ধনে ভিখারি কৃষ্ণ নামে ভিখারি আমি, আমি কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, শুধু আমি ধনে ভিখারি নই গো বাবু, ধনে ভিখারি নই, আমি ধনে ভিখারি নই গো বাবু, ধনে ভিখারি নই। বাবু আমি আসি গো, বেলা বয়ে যায়। তুমি তো আমায় এক মুষ্টি ভিক্ষা দিলে না, দেখি কার ঘরে পাই। ভিখারি চলে যাচ্ছে, লালাবাবু হাতটা ধরে বলছে, আচ্ছা একটা কথা বলে যাও তো। কি বাবু? এক মুষ্টি ভিক্ষায় কি আছে যার জন্য তুমি এত ধন সম্পদ জলে ফেলে দিলে? প্রশ্নটা কত সুন্দর না? এক মুষ্টিতে কি ধরে? কি আছে? ভিখারি হেসে বলছে, বাবু এক মুষ্টি ভিক্ষায় কি আছে তা জানতে হলে তোমাকে জমিদার থাকলে হবে না, তোমাকেও ভিখারি হতে হবে। এই যে বাবা মিষ্টি দোকান, মিষ্টি তৈরি হয়, মালিক বসে থাকে আর কারিগর কি করে? মিষ্টি তৈরি করে। তো মালিক বলে, এই এতটা ছানা দিয়ে দাও, চিনি দিয়ে দাও, গুড় দিয়ে দাও, ময়দা দাও, দিয়ে দিল। এখন ওই ছানা দিয়ে রসগোল্লা তৈরি হচ্ছে, আবার ওই ছানা দিয়ে সন্দেশ তৈরি হচ্ছে। মালিক বসে বসে চিন্তা করছে, ছানাটা ওটাই, মিষ্টিও একই, একটা রসগোল্লা হলো, একটা সন্দেশ হলো, তো কোনটায় কতটা কি লেগেছে এটা সে বসে বসে ভাবছে। আরে ভাবলে হবে? একই ছানা থেকে কি করে রসগোল্লা হলো, কি করে সন্দেশ হলো জানতে হলে তোমাকে তো মালিক থাকলে হবে না, তোমাকেও কারিগর কারিগর তবে না মিষ্টি বানানো জানো। তেমন জমিদার থাকলে কি আর ভিখারির জীবনের স্বাদ পাওয়া যায়? আগে ভিখারি হও, তবে না ভিক্ষার মূল্য বুঝবে। আসি চলে লালা বাবু ওখানেই দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন। আচ্ছা দুটো কথা শান্তি দিল না। এক, সেই ভিখারি বলে গেছে কৃষ্ণ ভক্তি না হলে জনম মিথ্যা, কিন্তু আমি তো জমিদার। ও যে বললো যার অর্থ থাকে তার অহংকার থাকে, তার মানে আমার অহংকার আছে। আচ্ছা, কিন্তু যার ঘরে অহংকার থাকে তার ঘরে ভগবান থাকে। আমার এত বড় জমিদারি, এত বড় মন্দির, আমার গিরিধারী, আমার এত বড় জমিদারিতে ভগবান নেই, আমার কোনোদিন ভগবানের কৃপা হবে না। আর কি আছে ওই এক মুষ্টি ভিক্ষায়, যেটা আমি বুঝতে পারছি না, যেটা আমি অনুভব করতে পারছি না? যার ওই এক মুষ্টি ভিক্ষার মূল্য ওর কাছে এত কেন? কি আছে ওই এক মুষ্টি ভিক্ষায়? এই দুটো প্রশ্ন তাকে আর শান্তি দিল না। জমিদারিতে তিনি ফিরে এলেন, কিন্তু মন আর ফিরল না। তাই মাগো
এক ভিখারি তাকে জমিদারি ছাড়া করলো, আরেক ভিখারি তার মনকে জমিদারি ছাড়া করলো। এভাবেই উদাস হয়ে গেলেন লালাবাবু। কেটে গেল বহু দিন। ইতিমধ্যে আরেকটি দুর্ঘটনা ঘটে গেল, কি না, লালাবাবুর নামে হাইকোর্টে মামলা হয়ে গেছে। হাইকোর্টে মামলা হয়েছে, করেছে কে? একদম কাছের মানুষ, ছুরি কারামারি যারা আপন হয়। তুমি তো আমায় চেনো না, আমি তোমায় চিনি না, তুমি আমার ক্ষতি করবে না, আমি তোমার ক্ষতি করব না। জেনে রাখবে, ক্ষতি যদি কেউ করে সেটা আপন। যে তোমাকে চেনে, যে তোমাকে চিনেছে, যে তোমাকে জেনেছে, সেই তোমার ক্ষতি করতে পারবে। অচেনা ব্যক্তি কখনোই তোমার ক্ষতি করে না, কারণ তোমার দুর্বল জায়গাটা সেই জানবে যে তোমাকে চিনবে। তাই লালাবাবু নামে যে মামলা হয়েছে অন্য কেউ করেনি মা, লালাবাবুর অন্তরঙ্গ বন্ধু, যার সঙ্গে একসঙ্গে পাঠশালায় যাওয়া, বাণিজ্য বিদ্যা শেখা, লেখাপড়া করা, অন্তরঙ্গ বন্ধু, যার জন্য লালাবাবু নিজের প্রাণ দিতে প্রস্তুত, সেই বন্ধু হলো জমিদার জগৎ সিং। সামান্য একটা ছোট্ট জমির জন্য হাইকোর্টে লালাবাবুর নামে মামলা করেছে। এখন আরো উদাস হয়ে গেলেন খবরটা পেয়ে। যাক, মামলা যখন হয়েছে যেতে হবেই। তো আজ প্রভাতকালে মামলার তারিখ, ভালো লাগছে না যেতে, বন্ধুর সঙ্গে মামলায় যেতে কার ভালো লাগে। তিনি চলে যাচ্ছেন মামলায়, সবাইকে নিয়ে, প্রহরীদেরকে নিয়ে তিনি মামলায় গেলেন। সন্ধ্যা হয়ে গেল ফিরতে, সন্ধ্যাবেলায় তিনি ফিরছেন। এখন সারাদিনে যাতায়াতের শরীর কি আর ভালো লাগবে বাবা? শরীরটা ভালো লাগছে না। তারপর বন্ধুর সঙ্গে মামলা হয়েছে, একদম মেজাজটা ভালো নেই। তারপর তো প্রশ্ন দুটো মাথার মধ্যে ভর করে আছে, মনও ভালো নেই, একদম বিধ্বস্ত অবস্থায় তিনি ফিরছেন। এদিকে সন্ধ্যাবেলায় লালাবাবুর বাড়িতে একটা 7 বছরের কাজের মেয়ে, মেয়েটার নাম সুমতি। তার কাজটা কি না, সে প্রতিদিন সন্ধ্যাবেলায় তার কাজ হচ্ছে লালাবাবুর ঘরটা পরিষ্কার করে দেওয়া। লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করেন, সেই পালঙ্কটা কিসের? কিসের পালঙ্ক? সোনা। সোনার পালঙ্কের উপর নরম বিছানাটা করে দেওয়া, এটা হচ্ছে সুমতির সন্ধ্যাকালীন কাজ। আর মায়েদের সন্ধ্যাবেলার কাজ হয়, প্রধান কাজ কোনটা? সিরিয়াল দেখা। তার ফাঁকে সিরিয়ালে যখন বিজ্ঞাপন দেবে, সেই সময় তুলসী তলায় প্রদীপ পড়বে, তাই তো? যাক, তুলসী সন্ধ্যার সময়টা ভগবানের আরাধনায় লাগাবেন। আজকে সন্ধ্যার সময় সুমতি কাজ করছে, কিন্তু সুমতি, যার নামটাই সুমতি, তার মতি গতি কেমন হবে আপনারা জানেন খুব ভালো করে বাবা। তাই সুমতি কাজ করছে, বাবুর ঘর পরিষ্কার করছে, আর মুখে গাইছে, জয় গুরু গৌরাঙ্গ তুমি শ্রী রাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না। হরে কৃষ্ণ নামে তোমরা লহয়া বীরা, হরে কৃষ্ণ নামে তোমরা জপয়া বীরা। হরে কৃষ্ণ নাম তোমরা লহয়া বীরা, হরে কৃষ্ণ নাম তোমরা জপয়া বীরা। হরে কৃষ্ণ নাম তোমরা লহয়া বীরা, হরে কৃষ্ণ নাম তোমরা জপয়া বীরা। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না। কাজও সুন্দর হচ্ছে, ওদিকে নামও সুন্দর হচ্ছে, কিন্তু এমন সময় ছোট্ট মেয়ে তো, ওমা একটা কথা বলবো? বলবো? তোমরা কিছু মনে করবে না তো? আর কাউকে বলে দেবে না তো? হ্যাঁ, কাউকে বলবে না? এটা 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 যদি বাবারা বলতো যে না না মা কাউকে বলবো না, এটা বিশ্বাস করা যেত, আর মায়েরাই বলছে আমাদেরকে বিশ্বাস করে, কি অবস্থা! আর মায়েরা
যতই বলুক, না না ও দিদি তুমি কেন তো কাউকে বলো না, দেখো না রে তোর দুঃখের কথা আমি কাউকে বলি, বল আমার কাছে, তুই বিশ্বাস কর আমাকে বল, আমাকে দেখবি কাউকে বললে মনটা হালকা হবে। বল বল। সব বলে দিল, না সব ঠিক হয়ে যাবে, দেখিস কিচ্ছু হবে না, বিশ্বাস রাখ না তার উপর, সব ঠিক হয়ে যাবে। আসি, হ্যাঁ ওই ঘরে কাজ আছে, ছেলেটা জানিস তো বেরোবে, আসি। ওই যে আসি বলে বেরোলো, ওই দিক দিয়ে বেরিয়ে পাশের ঘরে ঢুকে, কি হয়েছে জানিস? আরে তোর জায়ের এরকম হয়েছে তুই জানিস? এই তোকে আবার আমি বলে ফেললাম, তুই যেন কাউকে বলিস না আবার। হ্যাঁ আমাকে বিশ্বাস করে বলে যে তোকে আমি বিশ্বাস করে বলে, তুমি বল না না কার কি হলো, আমার বাবু তো কি আছে, যার হয়েছে হয়েছে। আসি রে, ওই যে সে বেরিয়ে গেল, উনি বেরিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন। গোটা গ্রাম শুদ্ধ লোক জানলো, শুধু কথা ওই একটাই, তুমি জানো কাউকে? জনে জনে জানিয়ে দিয়েছে, কিন্তু কথা ওই একটা। এই হচ্ছে নারী জাতির গুণ, বুঝলে? রাবণের মৃত্যুদা বান কোথায় ছিল একমাত্র জানতো কে? মন্দোদরী। হ্যাঁ মন্দোদরী একমাত্র জানতো রাবণের মৃত্যুবান কোথায় আছে, আর মৃত্যুবান না হলে তো রাবণের মৃত্যু হবে না। মৃত্যুবান উদ্ধার কাজ এখন এমনি তো কেউ দেবে না। তিনি কি করেছেন, এখন ঠাকুর মশাই একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে, মা কে আছো গো? এখন যেই না মা বেরিয়ে এসেছে, আরে আসুন আসুন ঠাকুর বসুন, একটু জল দিয়ে বলছে, ভালো আছিস তো মা? হ্যাঁ দেখি মা হাতটা একটু দেখি। এখন গণত ঠাকুর এসেছে, হাত কি রে, ও ভাগ্যটা তোর ভালো, হ্যাঁ বুঝলি, এইরকম হবে তোদের ঘরে, এই আছে, কিন্তু সময়টা এখন খারাপ চলছে, যুদ্ধ টুদ্ধ হচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠাকুর হচ্ছে তো এখন দেখবেন বাবা মেয়েদের এইসব বিষয় একটু আকর্ষণটা বেশি, তাই না? মায়েদের মনগুলো সরল হয় তো, বোঝানো খুব সহজ, যেদিক দিয়েও বোঝানো যাবে, আপনি একটু সময় ধরে বোঝান, ঠিক বুঝে যাবে। তখন তাকে বোঝাচ্ছে, দেখ সময়টা ভালো, হ্যাঁ জয় কিন্তু তোরই হবে, চিন্তা করিস না, ওই দিকে কোনো চিন্তা নেই, কিন্তু সময়টা একটু খারাপ তো, এই যে এই কানটা একটু কেটে গেছে, তা বলি মৃত্যুবানটা ঠিক ঠিক লুকিয়েছিস তো? হ্যাঁ ঠাকুর ও নিয়ে কোনো চিন্তা নেই, ব্যাস ব্যাস ওটা লুকোনো থাকলে আর চিন্তা নেই, তোরই জয় হবে, তোর স্বামী জিতবে দেখলে, কিন্তু মৃত্যুবানটা ঠিক দেখেছিস? হ্যাঁ হ্যাঁ ঠাকুর কোনো চিন্তা নেই, দেখ ঠিক করে লুকিয়েছি, হ্যাঁ ঠিক করেই লুকিয়েছি, দেখ আবার কেউ জানাজানি হয়ে যাবে না তো, না না আমি ছাড়া তো কেউ জানে না, দেখ আবার অনেক লোকজন আছে, কেউ যদি দেখে ডেকে, না না কেউ দেখেনি, একমাত্র আমিই জানি, দেখ আবার ভালো করে লুকিয়েছিস তোরে, হ্যাঁ ওই ফটিক স্তম্ভের মধ্যে ভালো করে লুকানো আছে, কেউ জানতে পারবে না, এটাই গৌর হরি। আর যেই না বলে বলা বাবা হনুমান সেই ছদ্মবেশ পরিত্যাগ করে নিজ রূপ ধারণ করে ফটিক স্তম্ভ ভবন ভেঙে সেই মৃত্যুবান নিয়ে গেলেন। জানি তাই মায়েদেরকে কোনো, কিন্তু তবুও আমি আপনাদেরকে বিশ্বাস করলাম, কাউকে বলবে না তো? তাহলে একটা কথা বলি, এই যে সোনার পালঙ্কটা বুঝলে, প্রতিদিন এই পালঙ্কের উপর আমি বিছানাটা করি, আবার আমি পরিষ্কার করি, কিন্তু কথাটা হলো কোনোদিন হ্যাঁ মা বলছে শোয়া হয়নি, একটু শুয়ে দেখি, হরি বল একটু পরখ করতে হবে না, কেমন সুন্দর, হ্যাঁ মাটিতে ঘুমোই, এত নরম বিছানা, আবার সোনার পালঙ্ক কেমন লাগে। বাবু তো আজকে বাড়িতে নেই, প্রহরীরাও আসে, যেহেতু বাবু নেই তাই প্রহরীরা আশেপাশে নেই, একটুখানি শয়ন করলে তোমরা আবার কাউকে বলবে না তো, দেখো আবার বলে টলে দিও না যেন। এই বলে সুমতি যেই না শয়ন করেছে, একবার ছোট্ট মেয়ে সারাদিন পরিশ্রম হয়েছে, আর নরম বিছানায় শয়ন করা মাত্রই ঘুমিয়ে তো পড়েছে বাবা। এদিকে যেই না ঘুমটা ধরেছে, লালা বাবু এসে, আর লালা বাবুর কেমন অবস্থা আপনাদেরকে আগেই বলেছি, সবাই ছুটে এসেছে, স্ত্রী ছুটে এসেছে, হ্যাঁ গো মামলায় কি হলো, ভালো লাগছে না, আমায় একটু বিশ্রাম নিতে দাও, আমি পরে কথা বলবো, আমার একদম ভালো লাগছে না,
বেশ, লালাবাবু বিশ্রাম নেওয়ার জন্য যেই না নিজ শয়ন কক্ষে প্রবেশ করলেন, কি দেখলেন? দাসী, নোংরা পোশাক, সোনার পালঙ্কে নরম বিছানার উপর সে ঘুমিয়ে আছে। নিজেকে আর স্থির রাখতে না পেরে লালাবাবু চিৎকার করে বলে উঠলেন, সুমতি, এত বড় স্পর্ধা তোর! সামান্য একজন দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোচ্ছিস? প্রহরী, প্রহরী, কে কোথায় আছিস? ছুটে আয়, এই মেয়েটাকে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে 30 বেত্রাঘাত কর। ওকে বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি সাজা হতে পারে। সুমতির ঘুম ভাঙলো। সোনার পালঙ্ক থেকে নেমে মাটিতে দাঁড়িয়ে ভয় থরথর করে কাঁপছে। অন্যদিকে প্রহরীরা ছুটে আসছে, সুমতিকে ধরে নিয়ে 30 বেত্রাঘাত করা হবে। ভয়ে কেঁদে উঠল সুমতি, আবার কাঁদতে কাঁদতে উচ্চ স্বরে হেসে উঠল সুমতি। এত বড় স্পর্ধা তো! অপরাধ করলি, আমি তোকে সাজা দিলাম তোর মালিক হয়ে, আর তুই আমার সাজা শুনে একবার হাসছিস, একবার কাঁদছিস, আমার সঙ্গে মজা করছিস। এত বড় স্পর্ধা তোর! না বাবু, আমি মজা করছি না, আমি তোমার সঙ্গে মজা করছি না। বাবু, মজা করছিস না তো বল, 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 তুই হাসলি কেন? কি হলো বল, চুপ করে আছিস কেন? বাবু, তুমি মালিক, আমি দাসী। দাসী হয়ে কি মালিকের বিছানায় ঘুমানো যায়? আমি তো সত্যি বড় অপরাধ করে ফেলেছি, আর তার জন্য তুমি আমাকে 30 বেত্রাঘাতের সাজা দিয়েছো। আপনারা ভেবে বলেন, একটা 7 বছরের মেয়েকে 30 বেত্রাঘাত করলে মেয়েটার কি অবস্থা হবে? বলি, যোগ্য অপরাধের বুঝি যোগ্য সাজাই হলো, তাই একটু হাসলাম আর কি। হাসলি তাই? তাই যদি তুই হেসে থাকিস বল, তাহলে তুই কাঁদলি কেন? না বাবু, ওটা আমি বলতে পারবো না। বলতে পারবো না মানে? তুই হাসলি কেন বলতে পারবি, তুই কাঁদলি কেন বলতে পারবি না? বল, বলতে তোকে আজকে হবে। বল বল বল, তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? বল, তুই কাঁদলি কেন? বল বল, ও সুমতি, কাঁদলি কেন? তুই বল বল, ও সুমতি, কাঁদলি কেন? ও সুমতি, কাঁদলি কেন? তুই বল বল, ও সুমতি, কাঁদলি কেন? না বাবু, ওই জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না, বলতে পারবো না। বলতে তোকে আজকে হবে। বল, বলতে কাঁদলি কেন? বাবু, বলবো? হ্যাঁ বল। আমি কেন কাঁদলাম শুনলে আবার তুমি কাঁদবে না তো? আমার চোখে কেন জল এসেছে তুমি শুনলে তোমার চোখে জল আসবে না তো? আমি কেন কষ্ট পেয়েছি শুনলে তোমার কষ্ট হবে না? না 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 না, আমি কাঁদবো না, আমার চোখে জল আসবে না, আমার কোনো কষ্ট হবে না। বল, তুই কাঁদলি কেন সেটা আমাকে বল। বাবু, তুমি আমার মালিক, আমি তোমার দাসী। আমার প্রশ্ন, তুমি তো আমার মালিক, তুমি কি জগতের সবার মালিক? না 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 না, আমি জগতের সবার মালিক নই। সবার মালিক হ্যাঁ, গোবিন্দ উপরে বসে আছেন, তিনি সবার মালিক। তোমারও মালিক আছে তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও মালিক আছে, সবার মালিক আছে। তাহলে বাবু, তুমি আমার মালিক, গোবিন্দ তোমার মালিক। বেশ, যেমন তোমার আমার উপর অধিকার আছে, কারণ মালিকের দাসের উপর অধিকার থাকে। তা আমি মালিকের বিছানায় ঘুমিয়েছি, সোনার পালঙ্কে আমি ঘুমিয়েছি, সেই কারণে যদি তুমি আমার মালিক হয়ে আমাকে 30 বেত্রাঘাতে সাজা দাও। 10 মিনিট তো ঘুমিয়েছি, খুব বেশি সময় তো নয়। 10 মিনিট ঘুমানোর জন্য তুমি যদি আমার মালিক হয়ে আমাকে 30 বেত্রাঘাতে সাজা দাও, বাবু তোমারও মালিক আছে। তুমি তোমার সারা জীবনটা এই সোনার পালঙ্কে ঘুমিয়েছো, সময়ের হিসেব করে দেখো মালিক, 10 মিনিটের জন্য 30 বেত্রাঘাতে সাজা হলে তোমার সারা জীবনের কত সাজা, কত বেত্রাঘাত গোবিন্দ তুলে রেখেছে। নিতাই গৌর হরি। কথাটা শোনার মতো থরথর করে কেঁপে উঠল লালা বাবুর দেহ। বসে পড়লেন মাটিতে, ঝরঝর করে এলো অশ্রু বাড়ি, জড়িয়ে ধরলেন সুমতিকে। কি বললি তুই, কি বললি তুই? আমার ভুল হয়ে গেছে বাবু, আমার ভুল হয়ে গেছে। না না না, ভুল তোর হয়নি, ভুল আমার হয়েছে। এতদিন ভুল আমি করেছি। ওরে ওরে
সত্যি তো আমি তোকে সাজা দিলে আমার মালিক আমাকে সাজা দেবে। তুই আমার চেতনা ফিরিয়ে দিলি রে মা, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি। আজ থেকে আমি তোকে নিজের মেয়ে রূপে স্বীকার করলাম, আর দাসী নয়। বল বল আমাকে বাবা বল। বাবু? না না না, তোর মুখ থেকে আর আমি বাবু ডাক শুনতে চাই না। বাবা বাবা বল আমাকে বাবা বল। বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা, তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। তাই গৌর হরি হরি বল। আমি এই করিলাম না না ঘুমাবো না, এই পালঙ্কেতে আমি এই করলাম এই তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম রে। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে থাকবে যত এ প্রাণ আমার থাকবে যতক্ষণ নানা পালঙ্কেতে। আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না, আমার দেহে যতদিন এই প্রাণ থাকবে, এই পালঙ্কেতে আমার দেহে যতদিন প্রাণ থাকবে, এই মন করিলাম একবার হরি 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 বলে। তাই গৌর হরি বল। পরিত্যাগ হলো জমিদারের সোনা পালঙ্ক। শয়নকণের মাটিতে এমনি উদাস ছিলেন, আরো উদাস হয়ে গেলেন। কত শাস্তি না জানি তোলা আছে, কি হবে আমার? একদিকে ভগবান প্রাপ্তি হবে না, এদিকে বলছে শাস্তি তোলা আছে, কি অবস্থা। জমিদারি কাজ তিনি সম্পূর্ণ বন্ধ করে দিলেন। একদিন স্ত্রী কাত্যায়নী এসে বললেন, স্বামী। স্ত্রী ভাবছে কি বন্ধু মামলা করেছে বলে মন খারাপ, সে তো আর এত ভেতরের ব্যাপার বোঝে না। দেখো জীবনে জোয়ার ভাটা তো আসেই,
সুখ দুঃখ, দুঃখ আছে বলেই সুখের মূল্য। আমরা দুঃখ না পেলে কেউ সুখের মূল্য বুঝতাম না। তাই সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। আমার কথা শোনো, তুমি কাজে মন দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। তিনি যা করবেন তা ভালোর জন্য। তাই স্ত্রীর তাড়নায়, সংসারের তাড়নায় যাওয়ার ইচ্ছে নেই, তবু তাকে যেতে হবে কোথায়? কাচারি ঘরে, যেটা জমিদারদের কাজের ঘর, হিসেব পত্রের ঘর। কাচারি ঘরে প্রহরী পালকিটা বের করো না, হেঁটে যাবো আজ আমি। বেশ, জমিদার বাবু পালকিতে যান, আজকে হেঁটে যাবেন। জমিদারের কথা মতো হাঁটতে হাঁটতে প্রহরীদেরকে নিয়ে তিনি কাচারি ঘরে এসেছেন, কিন্তু হিসেবপত্র নিয়ে বসলে হিসেব কি আর হয় গো? সে সময় চলে গেছে। ওই যে গৌরচন্দ্রিকা আশীর্বাদন করেছিলাম, নিতাই চাঁদের কবে কৃপা হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। কৃপা হয়ে গেছে, সংসার বাসনা তার তুচ্ছ হয়ে গেছে, আর মন বসবে না, আর ফেরানো যাবে না। তাই তিনি অনেক চেষ্টা করেও কোনোভাবেই তার মন বসলো না হিসেবপত্রে। তিনি বলে উঠলেন চিৎকার করে, আমার এখানে ভালো লাগছে না, আমি বাড়ি ফিরে যেতে চাই, আমার ভালো লাগছে না, চলো জমিদারিতে ফিরে যাই। প্রহরীরা লালাবাবুকে নিয়ে আবার হাঁটতে হাঁটতে জমিদারি বাড়িতে ফিরছেন।